বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই পয়েন্টগুলো একটু মন দিয়ে শোনো, আমি লেখাটাও পাবে এবং কানে শোনো। এখান থেকে 1 নম্বরের কোশ্চেন বা 2 নাম্বার বা 5 নাম্বারের কোশ্চেন কিছু আসবে। এখানে পয়েন্টগুলোকে একবার দেখে নিলে তোমরা নিজেদের মতন গুছিয়ে লিখতে পারবে। যারা বাংলায় পড়ছো তাদের জন্যই আমি এটা মেনলি করেছি। বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। 1935 সালে ব্রিটিশ উদ্ভিদবিদ এ.জি. টান্সলে প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। এখানে ইকো কথাটির অর্থ হলো পৃথিবীর একটি অংশের পরিবেশ এবং সিস্টেম কথাটির দ্বারা প্রণালী বা তন্ত্রকে বোঝানো হচ্ছে। টান্সলের মতে যে প্রণালী বা নিয়মের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় এবং ওই স্থানে বসবাসকারী অজীব উপাদানগুলির মধ্যে যে আন্তঃসম্পর্ক পরিলক্ষিত হয় তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে। বাস্তুতন্ত্র পাঠের মাধ্যমে কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে আমরা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলতে কি বুঝলাম? কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় যাদের প্রাণ আছে এবং ওই স্থানে বসবাসকারী অজীব উপাদান মানে যাদের মধ্যে প্রাণ নেই, মানে জল, হাওয়া, মাটি, তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশন থাকছে, সেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্রের দুটো উপাদান হলো, একটা জৈব উপাদান, একটা অজৈব উপাদান। জৈব এবং অজৈব দুটো উপাদান লাগবে একটা বাস্তুতন্ত্র হতে গেলে। বাস্তুতন্ত্রে স্বভোজী বা উৎপাদক বলতে সবুজ উদ্ভিদ উৎপাদন করছে, মানে যারা সালোকসংশ্লেষ করতে পারে, যারা নিজেদের খাবার তারা তৈরি করতে পারে। আর বাস্তুতন্ত্রে ম্যাক্রো কনজিউমার বলতে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক ও তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদককে বোঝায়। এই ম্যাক্রো কনজিউমার কথাটার মানে হচ্ছে, ম্যাক্রো মানে বড়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। তারপরেই দেখো, বাস্তুতন্ত্রে মাইক্রো কনজিউমার বলতে সাধারণত কাদের বোঝায় না, ব্যাকটেরিয়া, ছত্রাক, আণুবীক্ষণীয়, যাদের দেখতে আমাদের মাইক্রোস্কোপ লাগে, আণুবীক্ষণীয় মৃতজীবী সম্প্রদায়কে বোঝায়। এরা উদ্ভিদ ও প্রাণীদের প্রোটোপ্লাজমে জটিল জৈব যৌগকে ভেঙে দিতে সাহায্য করে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলতে আমরা স্থলজ, জলজ ও মিশ্র বাস্তুতন্ত্রকে বোঝাই। প্রাকৃতিক বাস্তুতন্ত্র, ন্যাচারাল ইকোসিস্টেম। আর কৃত্রিম বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি না, গ্রামের শস্য ক্ষেত ও শহরের বাস্তুতন্ত্রকে বোঝায়। বিজ্ঞানী ওডামের মতে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে আরো উন্নততর জীব গোষ্ঠীর মধ্যে প্রভাবিত হয় তাদেরকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলা হয়। এটা আমি একটুখানি চেঞ্জ করি, তারা জীবের খাদ্য অভ্যাসের জন্য একটি বাস্তুতন্ত্রের যখন একাধিক খাদ্য শৃঙ্খল মানে একাধিক ফুড চেন একে অপরের সঙ্গে যুক্ত হয় তাদের ফুড ওয়েব বলা হচ্ছে।
যে চক্রাকার পদ্ধতিতে জীব দেহ গঠনকারী রাসায়নিক পুষ্টি মৌলগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে পুষ্টি চক্র বলে। তাদের মধ্যে অক্সিজেন চক্র পড়ে, কার্বন চক্র পড়ে, নাইট্রোজেন চক্র পড়ে। পাশাপাশি অবস্থিত দুটি প্রধান জীবগোষ্ঠীর মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে ইকোটোন বলা হয়। ইকোটোন তাহলে কি? কোশ্চেনে থাকে। ইকোটোন হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি প্রধান জীবগোষ্ঠীর মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে ইকোটোন বলে। তার উদাহরণ কি? না, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম ও ক্রান্তীয় তৃণভূমি বায়োমের মধ্যবর্তী অঞ্চল ইকোটোনের একটা উদাহরণ। কোনো একটি নির্দিষ্ট বসতিতে পরস্পর সম্পর্কযুক্ত সমস্ত উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে একত্রে জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায় বলা হয়। যে অনুকূল প্রাকৃতিক পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক রাসায়নিক অবস্থার মধ্যে সুস্পষ্টভাবে পারস্পরিক আদান প্রদানের মধ্যে বেঁচে থাকে, সেই বসতি, সেই জায়গাটাকে বলা হয় হ্যাবিট্যাট। এবারে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে ওই জীবের ইকোলজিক্যাল নিশ বলা হয়। স্থলভাগের সমগ্র প্রাণী ও উদ্ভিদ সম্বন্ধীয় জীবমণ্ডলকে পেডোবায়োস্ফিয়ার বলে। পরিবেশগত পার্থক্যের জন্য কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে গঠনগত ও বৈশিষ্ট্যগত যে পরিবর্তন ঘটে তাকে ইকোক্লাইম বলা হয়। বাস্তুতন্ত্রে যখন উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় বিকাশ সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন তাকে ক্লাইমেক্স কমিউনিটি বলা হয়। বাস্তুতন্ত্রের অজৈব উপাদানগুলি পরিবর্তিত হলে পরিবেশের সঙ্গে সমতা রক্ষার জন্য জৈব উপাদানগুলিও তাদের কর্মপদ্ধতি পরিবর্তন করে। এই বিশেষ অবস্থাকে হোমিওস্ট্যাসিস বলা হয়। বিভিন্ন বিয়োজক, তার উদাহরণস্বরূপ ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া দ্বারা মৃত উদ্ভিদ ও মৃত প্রাণীদেহের পচন ও বিয়োজনের মধ্যে দিয়ে যে জৈব পদার্থের সৃষ্টি হয় তাকে ডেট্রিটাস বলা হয়। এবার একই প্রজাতির অন্তর্গত সমস্ত জীবকে একত্রে জীব সংখ্যা বা জনসংখ্যা বা পপুলেশন বলে। দুটি পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্র বা বায়োমের সীমান্তবর্তী অঞ্চলে পারস্পরিক প্রভাবে জীবগোষ্ঠীর গঠন ও প্রজাতির সংখ্যার মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকেই বলা হয় এজ এফেক্ট। খাদ্য শৃঙ্খল মূলত দু ধরনের হয়, গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। খাদ্য ও খাদকের সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খলকে তিন ভাগে ভাগ করা হয়: শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল ও মৃতজীবী খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। সৌরশক্তি উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্য হিসেবে গৃহীত হয় তখন খাদ্যের মাধ্যমে পুষ্টি স্তর অনুসারে শক্তি পর্যায়ক্রমে প্রবাহিত হয়। 1942 সালে বিজ্ঞানী লেন্ডেম্যান তার 10% নিয়মের অনুযায়ী বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্যের ব্যাখ্যা করেন।
তার মতে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ 3টি পর্যায়ে সংগঠিত হয়: শক্তির অর্জন, শক্তির ব্যবহার ও শক্তির স্থানান্তর। প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে লোটিক বলা হয়। প্রবাহমান নদী হতে পারে, নদীর জলের বাস্তুতন্ত্র উদাহরণ হিসেবে বলতে পারো। স্থির জলের বাস্তুতন্ত্রকে লেন্টিক বলা হয়, সেটা পুকুর, হ্রদ, স্থির জলাশয় এইগুলো তার উদাহরণ। যে সকল পিরামিডে জীবভর, জীব সংখ্যা ও শক্তির পরিমাণ ভূমিভাগ থেকে ঊর্ধ্বস্তরগুলিতে কমতে থাকে তাদের সরল পিরামিড বলে। আর যে সকল পিরামিডে জীবভর, জীব সংখ্যা ও শক্তির পরিমাণ ভূমিভাগ থেকে ঊর্ধ্বস্তরগুলিতে বাড়তে থাকে তাদের বিপরীত পিরামিড বলা হয়। এবারে আসি খাদ্য শৃঙ্খলের ধারাবাহিক নিয়ম অনুযায়ী বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক সার এক জীবদেহ থেকে অন্য জীবদেহে স্থানান্তরিত হওয়াকে জৈবিক স্থানান্তর বা বায়োলজিক্যাল মাইগ্রেশন বলা হয়। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ু পৃথিবীর বৃহত্তম স্থলভায়ম হিসেবে বিবেচিত হয়। আমেরিকার বাস্তুবিজ্ঞানী ক্লিমেন্স সর্বপ্রথম সাকসেশনের ধারণা প্রদান করে থাকে। এইটা গেল বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্রের কিছু জরুরি পয়েন্ট হিসেবে আলোচনা করলাম। তোমাদের তো ক্লাস হয়েছে, ক্লাসে তো শুনেছ, তারপরে এই পয়েন্টগুলো একবার চোখে দেখে নিলে বা শুনে নিলে আশা করি পরীক্ষায় লিখতে পারবে। থ্যাংক ইউ।